আসসালামু আলাইকুম সবাইকে। ভাইয়ারা নতুন কোয়ার্টারে সবাইকে স্বাগতম। ভালো আছো আশা করি সবাই। আর আমিও ভালো আছি অফ কোর্স। আচ্ছা। সো অ্যান্ড ওয়ান্স এগেইন আরকি হ্যাপি নিউ ইয়ার। যেহেতু নতুন বছরের ১ম দেখা তোমাদের সাথে। তোমাদের মনে আছে গত ২ কোয়ার্টারে তোমাদের আ চ্যাপ্টার 3 অ্যান্ড চ্যাপ্টার 4 শেষ হয়েছে আইসিটির। অর্থাৎ সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস আর হচ্ছে ওয়েব ডিজাইন এবং HTML এটা হচ্ছে শেষ হয়েছে। তো এখন থেকে এই কোয়ার্টারে আমরা ২ টা চ্যাপ্টার শেষ করব। একটা হচ্ছে চ্যাপ্টার 3 সরি চ্যাপ্টার 2 যেটা কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। আরেকটা হচ্ছে চ্যাপ্টার 1 বাংলাদেশের প্রেক্ষিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি যেটা। তো এই আরকি। এই হচ্ছে আমাদের টার্গেট এই কোয়ার্টারের। তো এই কোয়ার্টারে আমরা ২ টা চ্যাপ্টার শেষ করব। একটা হচ্ছে চ্যাপ্টার 1 একটা চ্যাপ্টার 2। তো চ্যাপ্টার 2 দিয়ে শুরু করছি। ঠিক আছে? কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। এটা কিন্তু আসলে অধ্যায় ২ বা ২য় অধ্যায়ের ক্লাস। কেমন? আমি যদি এখানে লিখে রাখি, এটা হচ্ছে আমাদের অধ্যায় ২ বা ২য় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। সেটার ১ নাম্বার লেকচার আজকে হবে। আচ্ছা, অনেকেই বলতেছে যে ভাইয়া ক্লাস করতে, করতে হাঁপাই গেছি। স্বাভাবিক। তোমাদের তো মনে হয় এর আগেও ২ টা ক্লাস থাকে সায়েন্সের যারা। ইফ আই এম নট রং। তাই না? তোমাদের এর আগেও ২ টা ক্লাস থাকে না? আচ্ছা। এই যে ভাইয়া কয়টা লেকচার লাগবে? লেকচার হইতে থাকুক, দেখা যাক কয়টা লাগে। তবে এই চ্যাপ্টারে আমার মতে ৯ টা মতন হয়তো লাগবে। ৮ টা ৯ টা লেকচার লাগবে। আর চ্যাপ্টার 1 এর ২-৩ টা লেকচার হইলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা বলছে ভাইয়া ৪ ঘন্টা ধরে ক্লাস করতেছি। আচ্ছা স্বাভাবিক আমি বুঝি। তোমাদের কষ্টটা আমিও বুঝি। বিকজ তোমরা তো একটানা আসলে সবাই ক্লাস করো। আর যারা এখানে হয়তো আর্টস কমার্স এর যারা আছো তারা হয়তো একটানা ক্লাস নাও করতে পারো। সায়েন্স এর যারা আছো তাদের একটানা ক্লাস চলতেছে মোটামুটি। I can understand যে তোমাদের কষ্ট হয় এটা। তো সমস্যা নেই। কষ্ট আস্তে, আস্তে লাঘব হয়ে যাবে। ধরো এই কোয়ার্টারে আইসিটির যখন ২ টা অধ্যায় শেষ, তার মানে আইসিটির ৫ টা চ্যাপ্টারের ৪ টা অধ্যায় শেষ। বাকি থাকবে আর ১ টা। তো নেক্সট কোয়ার্টারে আর ১ টা পড়ে ফেললে আইসিটির সিলেবাসই শেষ। তো তাইলে তারপরের থেকে কিন্তু আর তোমাদের এত প্রেশার থাকবে না। ঠিক আছে? তারপরের থেকে কিন্তু তোমাদের আর এত প্রেশার থাকবে না। তো ইন্টারমিডিয়েট লাইফটা এমনই। কষ্ট করতে হবে এই সময় অ্যান্ড এই চ্যাপ্টার গুলা মনোযোগ দিয়ে পড়তে হবে। তবে হ্যাঁ, তুমি যদি এখন এগুলা স্কিপ করো, পরে যেয়ে আবার একসাথে অনেক কিছু পড়া লাগবে। ঠিক আছে? কারণ ভাইয়ারা তোমরা তো ধরো ভবিষ্যৎটা এখনো দেখোনি। তুমি যখন 2nd ইয়ারে উঠবা, যেকোনো পার্টেরই ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেটাই হোক, বায়োলজি যেটাই হোক, এটা 2nd পেপারটা পড়াটা একটু সময় নিবে বেশি। অথচ 2nd ইয়ারে সময় কম। তো এইজন্য আইসিটি 1st ইয়ারের মধ্যে কমপ্লিট করে যাও, এটাই বুদ্ধিমানের কাজ হবে। 2nd ইয়ারে গিয়ে তুমি যদি এখন এই কাজ করতে যাও, তাহলে দেখবা যে তোমার জন্য অনেক বেশি মানে প্রেশার হচ্ছে আরো। ধরো বাংলা, ইংলিশ, আইসিটি আগে এগুলো করে রাখো। শেষের দিক যেয়ে দরকার হয় আ আমরা অন্যান্য সাবজেক্ট গুলাতে একটু জোর দিব। ঠিক আছে? তো এইটা হইতেছে সবথেকে ইফেক্টিভ ওয়ে ইন্টারমিডিয়েটে। এখন তুমি এটা মানবা কি মানবা না এটা তোমার হাতে। ঠিক আছে? এটা তুমি মানবা কি মানবা না এটা সম্পূর্ণ তোমার হাতে ভাইয়া। বলছে ভাইয়া চ্যাপ্টার ৬ টা। আমি বললাম দেখো চ্যাপ্টার ৫ টাই থাকবে। ওই ৬ নাম্বার চ্যাপ্টার আর কখনো আসবে না। ঠিক আছে? আমার ইনার ফিলিংস এটাই বলে যে আইসিটি তে তোমরা সেই ৫ টা চ্যাপ্টার দিয়েই পড়বা দেখো। ঠিক আছে? হইতেও পারে চ্যাপ্টার ৬ টাই আছে। যে ৬ টাই থাকতেছে। আমরা চ্যাপ্টার ৬ টা আছে সেভাবেই সাজাইছি। বাট আমার কাছে মনে হয় চ্যাপ্টার ৫ টার উপরেই তোমাদের পরীক্ষা হবে দেখো দিন শেষে। নাও হইতে পারে। এমন না যে আমি আসলে জ্যোতিষী বাট নাও হইতে পারে। কেমন? আচ্ছা আর এই কোয়ার্টারে তোমাদের জন্য বেশ কিছু সারপ্রাইজ থাকবে। আমার তরফ থেকে অনেকগুলা সারপ্রাইজ আছে এই কোয়ার্টারে। তোমাদের জন্য হয়তো নেক্সট দিন থেকেই পাওয়া শুরু করবা মোটামুটি। ওকে? আর ক্লাসে যদি কোনো কোয়েশ্চেন এর অ্যান্সার না দিতে পারি, তাইলে সেই কোয়েশ্চেন এর অ্যান্সার পরবর্তীতে গ্রুপে কইরো, অ্যান্সার পেয়ে যাবা ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের এই কোয়ার্টারে শিখতে একদম নতুন কেউ আছো? যে একদম নিউ আমাদের এই কোয়ার্টারেই ভর্তি হইছো?
ভাইয়া আপনার ভয়েস এমন কেন লাগছে? একটু ঠান্ডা লাগছে আমার। দ্যাটস ওয়াই আমার ভয়েসটা হয়তো একটু এরকম লাগতেছে। আচ্ছা, অনেকেই আছে এখানে দেখা যাচ্ছে। ভাই আপনিও বায়োলজি পড়াবেন নাকি? চেষ্টা করব। আমি পড়াইলে কি আসলে অন্যান্য বায়োলজি টিচারদের তো ধরো একটু মার্কেটে জায়গা দেওয়া লাগে। যে নাও তোমরা বায়োলজি নাও। আমি নিলে তো সবার আকাল পড়ে যাবে। হ্যাঁ, তখন মার্কেটে সাড়া পড়ে যাবে। সাইফ ভাইয়া বায়োলজি ক্লাস নিচ্ছে। বাংলাদেশের বেস্ট বায়োলজি টিচার। ইনডিড বাংলাদেশের বেস্ট বায়োলজি টিচার। অন্যদের কি হবে? আমি অনেক প্ল্যাটফর্মের অনেক বায়োলজি টিচারকে চিনি। আমাদের প্ল্যাটফর্মে অনেকগুলা বায়োলজি টিচার আছে। ভাই এতে তো খাইতে হবে। আমি যদি এখন আইসিটি পড়ানো শুরু করি তো ওদের জন্য সমস্যা। রাইট? তো এজন্য আরকি আমি ওদের কথা ভেবে এখনো বায়োলজি পড়াচ্ছি না, হ্যাঁ? আর যারা নতুন তাদের সাথে একটু পরিচিত হই ভাইয়া এটা আমার নাম। দেখো নাম পরিচয় দিতে গিয়েই অবস্থা হয়ে যাচ্ছে কাম। এইটা হচ্ছে আমার নাম, হ্যাঁ? সাইফ। যদি ইংরেজিতে লিখি তাইলে লেখাটা এরকম হয় দেখতে। সাইফ ভাইয়া নামেই চেনে আমাকে। আর এই পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ট্রিপলি তোমরা এখন হয়তোবা এই নামটা শুনছো। ট্রিপলি, হ্যাঁ? ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছি। আমার এইচএসসি ব্যাচ ২০১৭। মানে তোমাদের থেকে ৯ বছর আগে এইচএসসি পাস করছি। ৯-১০ বছর ধরে এইচএসসি ৯ বছর আগে ৯-১০ বছর আগে এইচএসসি পাস করছি। আর এই যে তারপর থেকে পড়াচ্ছি। অনেক দিনের অভিজ্ঞতা এই পড়ানোর। হ্যাঁ? তো এই মুচকি হাসি দেওয়া যে লোকটা এটা আমি। হুম? মুচকি হাসি দেওয়া এই লোকটা আমি। তো এখন আসেন আজকে কি পড়াবো সেটা আগে দেখাই। কেমন? তো কমিউনিকেশন সিস্টেমের ধারণা, ডাটা কমিউনিকেশনের ধারণা, ব্যান্ডউইথ সংক্রান্ত কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম। এগুলো আজকে করব আমরা। এখন তোমাকে বলি, এই চ্যাপ্টারে এর পরে আরো অনেক জিনিস আছে। যেমন অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, তারপর হচ্ছে সিরিয়াল প্যারালাল ট্রান্সমিশন, ওয়্যার্ড কমিউনিকেশন, ওয়্যারলেস কমিউনিকেশন, বিভিন্ন কমিউনিকেশন ডিভাইস, বিভিন্ন কমিউনিকেশন সিস্টেম। ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আছে। তারপরে আছে ধরো তোমার উম কি বলা যায়? তারপরে আছে হচ্ছে মোবাইল ফোনের প্রযুক্তির বিভিন্ন ধাপ। তারপর আছে হচ্ছে আ আমাদের তারপরে কি ক্লাউড কম্পিউটিং আছে এইখানে। হ্যাঁ? আরো অনেক জিনিসপত্র আমরা এখানে পাবো। নেটওয়ার্কিং এর স্ট্রাকচার আছে। এরকম অনেক কিছু। তো সবকিছু মিলায়ে এই চ্যাপ্টারটা আমাদের এই চ্যাপ্টারে আসলে অনেক কিছু পড়া যায়। অনেক কিছু পড়া যায়। হ্যাঁ? ধরো আমি তো ইলেকট্রিক্যালে পড়ছি। তো ইলেকট্রিক্যালের অনেকগুলা মেজর মাইনর আছে। আমার মেজর ছিল কমিউনিকেশন সিস্টেম। ঠিক আছে? আমার মেজর ছিল কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেমের উপর আমার মেইন পড়াশোনা। তো এই চ্যাপ্টারটা হচ্ছে বলা যায় আমার পড়াশোনার মেইন পার্টের একটা। ঠিক আছে? এই পড়াশোনা হচ্ছে আমার মেইন পার্টের একটা। তো চলো আমরা শুরু করি। আগে তোমাদের জন্য দিক নির্দেশনা বলি, যেটা প্রত্যেক কোয়ার্টারেই বলি। হোয়াট শুড উই ডু? আমাদের কি করা উচিত? তোমরা এখানে অনেকেই আছো, ভাইয়া নোট করব কি না? এটা ভাইয়া তোমার ইচ্ছা। তুমি চাইলে নোট করতেও পারো, তুমি চাইলে নাও পারো। বিকজ এই লেখাটার পিডিএফ তোমাদের অ্যাপে যায়। যেখানে রেকর্ডেড ভিডিও পাও, ওর নিচে এই লেখার পিডিএফটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে? তো তুমি নোট নিতে চাইলে নিতেও পারো, না চাইলে নাও পারো। অসুবিধা নেই। আচ্ছা এরপরে কোনটা পড়বো? তার ১ নাম্বার হচ্ছে তুমি বোর্ড বইটা পড়বা। ঠিক আছে? বোর্ড বইটা পড়বা। আর যদি বোর্ড বই তোমার কাছে না থাকে, বোর্ড বই অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবা। আর নয়তো আমি বোর্ড বইয়ের ডাউনলোডের লিংক তোমাদের যে Facebook প্রাইভেট গ্রুপ আছে এখানে দিয়ে দিব। ঠিক আছে? কালকেই আমি Facebook প্রাইভেট গ্রুপের লিংকটা দিয়ে দিব। তো আমরা মেইনলি বোর্ড বই ফলো করব। সাথে হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বইটাও ফলো করব। ওকে? বোর্ড বইয়ের সাথে আমরা মেইনলি মাহবুবুর রহমান স্যারের বইটা ফলো করব। হ্যাঁ? তো এইখানে চলে আসা কয়েকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমাদের আগেই বলে দিই, তোমরা যেটা করবা এখন। যে ভাইয়া শুধু মাহবুবুর রহমান স্যারের বই পড়লে হবে কিনা? ভাইয়া শুধু বোর্ড বই পড়লে হবে কিনা? ভাইয়া আমার তো মুজিবুর রহমান স্যারের বই। ভাইয়া আমার তো আরশাদ মোমেন স্যারের বই। আমি কি করব? নো প্রবলেম ভাই, তোমার কাছে যেইটা আছে তুমি ওইটাই পড়ো। তোমার কাছে যেটা আছে তুমি ওইটাই পড়ো। ওইটা পড়লেই হবে। নাথিং টু ওরি। কেমন? নাথিং টু ওরি। আচ্ছা এখানে বলছে ভাইয়া ফেসবুক গ্রুপ নাই আমার কাছে। আচ্ছা এদেরকে কি একটু ফেসবুক প্রাইভেট গ্রুপের লিংকটা এখানে দিয়ে দেওয়া যায় না চ্যাটে? হ্যাঁ, এরা হচ্ছে এইচএসসি 26 Q3 কোয়ার্টার 3। সো তোমাদের ফেসবুক গ্রুপের লিংক চ্যাটে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? যারা এখনো জয়েন হওনি
চ্যাটে জয়েন করে নিও। ঠিক আছে? চ্যাটে গ্রুপের লিংক দিয়ে দিচ্ছে। সো মাহবুবুর রহমান স্যারের বই থাকলে ভালো, অন্য বই থাকলেও সমস্যা নেই। এই ২ টা বই মেইনলি আমরা ফলো করব। আচ্ছা এবার হচ্ছে নোট করব কিনা। ঠিক আছে? নোট করব কিনা। নাও এটা হচ্ছে বলে দিচ্ছি ভাইয়া যে তোমার ইচ্ছা। তুমি চাইলে নোট করতেও পারো, চাইলে নোট নাও করতে পারো। কমপ্লিটলি ইওর উইশ। কারণ এটার পিডিএফ তোমার কাছে চলে যায়। আবারও বলছি এটার পিডিএফ তোমার কাছে চলে যায়। কেমন? আচ্ছা। সো এই কথাগুলাই মোটামুটি বলার ছিল। আর আমরাও আমার ক্লাসে ধরো যতটুকু পড়াই নেওয়ার থিওরি ততটুকু পড়াই নিয়ে দেন আমরা সিকিউ এমসিকিউ সলভিং ক্লাসও করাবো। ওকে? সেটাও এভাবেই রাখা। তোমরা যারা আগের ২ টা কোয়ার্টারে আইসিটি ক্লাস করছো তারা জানো যে আমরা সিকিউ এমসিকিউ সলভ ক্লাসও করি। তো আমরা আগে থিওরি পড়ে নিই। দেন এখান থেকে কিরকম সিকিউ আসে বা কিরকম এমসিকিউ আসে সেটা আমরা বুঝে দেন পড়াবো। ঠিক আছে? তো শুরুর ক্লাসে এটা প্রশ্ন কইরো না যে ভাইয়া এখান থেকে কেমন প্রশ্ন হয়। এখান থেকে কেমন প্রশ্ন হয় আমরা সামনে গেলেই দেখব। নাথিং টু ওরি অ্যাবাউট ইট। এ নিয়ে কোন চিন্তা করার দরকার নেই। এখান থেকে কেমন প্রশ্ন হয়, কিভাবে সে প্রশ্ন সলভ করতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং আমরা দেখব। বাট ধৈর্য ধরতে হবে। হ্যাঁ? যেহেতু আমি বললাম এই চ্যাপ্টারে ৯ টা ক্লাস হবে অলমোস্ট। বিকজ এই চ্যাপ্টারটা একেবারে ছোট না কিন্তু। কেমন? এই চ্যাপ্টারটা একেবারে ছোট না। ৯ টা ক্লাস অলমোস্ট হবে। বা কম বেশি হইতে পারে তার কিছু। ৮ টাও হইতে পারে, ১০ টাও হইতে পারে। I don't know বাট আমি এস্টিমেট হয়তো দিয়ে রাখছি ৯ টা লাগতে পারে। কেমন? আচ্ছা। তো আমরা শুরু করি মোটামুটি। কেমন? আচ্ছা, চলো। আচ্ছা। তো ১ম এ আছে হচ্ছে যোগাযোগের প্রক্রিয়া। তো যোগাযোগের প্রক্রিয়া দেখো ভাইয়া চ্যাপ্টারটার নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম আছে চ্যাপ্টারের নামে। তো কমিউনিকেশন মানেই হচ্ছে যোগাযোগ। ওকে? তো এই যে যোগাযোগ যে কথাটা লেখা ইংরেজিতেই এই কথাটাকে বলে হচ্ছে কমিউনিকেশন। হুম? ইংরেজিতে এটাকে বলে কমিউনিকেশন। তো একটা কমিউনিকেশন আসলে কি? কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ। ছোটবেলায়, ছোটবেলায় না আসলে এখনই হয়তো। এখন সবচেয়ে পিক আওয়ার তোমাদের বলা যায়। তো এখন যেটা তোমরা করো সেটা হচ্ছে ধরো কলেজে গেছো। এখন একটু ইচ্ছা হয় যে বান্ধবীরা কলেজের যেই সারিতে বসে একটু ওই সারিতে গিয়ে যদি বসতে পারতাম। অনেক বান্ধবীরও সেইম ওয়েতে ইচ্ছা হয় যদি পরাণ বন্ধু এই সারিতে এসে একটু বসতো ভালো লাগতো। না লাগলেও অসুবিধা নেই। ফাইন, কমপ্লিটলি ফাইন। এবং ভালো লাগলেও অসুবিধা নেই, কমপ্লিটলি ফাইন। হুম? কমপ্লিটলি ফাইন। হুম? তো আসলে যোগাযোগ একটা হয়। হয়তোবা হাত দিয়ে একটু এরকম। হুম? হয়তোবা এদিকে একটু তাকায় এরকম। ক্ষেত্র বিশেষে এরকমও হয় আবার। বিভিন্নভাবে যোগাযোগটা হয়। তো যোগাযোগ ব্যাপারটা কি? তাহলে যোগাযোগ মানে আসলে আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করা। বা আরেকজনের সাথে দেখা যাচ্ছে যে একটু আ কি বলা যায়? একটু তথ্য আদান-প্রদানের চেষ্টা করা। এটা চেষ্টা করা আরকি। তো এই কমিউনিকেশন এর বা যোগাযোগের প্রক্রিয়া বোঝানোর জন্য ৩ টা জিনিস লাগে। ৩ টা জিনিস। ঠিক আছে? যোগাযোগের প্রক্রিয়া বোঝানোর জন্য ৩ টা জিনিস লাগে। মাঝখান দিয়ে একজন মহিলা কমেন্ট করছে, "ভাই আমি মহিলা কলেজে পড়ি। তোমার জন্য ১ বালতি সমবেদনা বান্ধবীদের সাথে যোগাযোগ করো।" কেমন? আচ্ছা তবে আবার বয়েজ কলেজের সামনে গিয়ে দাঁড়ায় থেকো না। তো কমিউনিকেশন এর জন্য দেখো ভাইয়া ১ম যে লোকটাকে প্রয়োজন তার নাম হচ্ছে সেন্ডার। ঠিক আছে? সেন্ডারকে বাংলায় বলে প্রেরক। ছোটবেলায় চিঠি লিখতে বন্ধুকে ধূমপানের অপকারিতা সম্পর্কে বর্ণনা করে একটি পত্র লেখো। লিখছো না সবাই? হুম, সবাই লিখছি। তো ১ম যে জিনিসটাকে লাগে তার নাম সেন্ডার। এরপরে আরেকজনকে লাগে যে হচ্ছে রিসিভার। আরেকজনকে লাগে যে হচ্ছে রিসিভার। তো রিসিভারের বাংলা হচ্ছে প্রাপক। ঠিক আছে? প্রাপক। যে বন্ধুকে তুমি ধূমপানের অপকারিতা বিশ্লেষণ করে চিঠি লিখছো, অলরেডি সে ধূমপান করতেছে যখন তোমার চিঠিটা পড়তেছে ইভেন। তো যাই হোক আমরা ভালো মনে করলাম যে সে হয়তোবা করে না আর। আর এদের মাঝখানে একজনকে লাগে যে আসলে ডাকপিয়ন আর কলেজ লাইফে আমাদের আ কাছের বন্ধু যে দোস্ত এটা একটু দিয়ে দিস ওরে দোস্ত। দোস্ত কালকে কলেজে আসবো না। আমার লজ্জা লাগতেছে খুব। এটা
চিঠিটা ওরে দিয়ে দিস। তো এরকম, তাই না? তো এক্ষেত্রে আসলে মাঝখানে যিনি কাজ করেন তিনি হচ্ছেন ওই ডাক পিয়ন বা কাছের বন্ধু বা ওরকম কেউ আরকি। তো এইখানে হচ্ছে মাঝখানে তাকে আমরা যে নামে ডাকি ইংরেজিতে সে হচ্ছে মিডিয়াম। ঠিক আছে? মিডিয়াম। বাংলায় তাকে আমরা বলি মাধ্যম। তো এই ৩ জন ব্যক্তি যদি কোথাও উপস্থিত থাকে সেখানেই কমিউনিকেশন হয়। ঠিক আছে? এই ৩ জন ব্যক্তি যদি কোথাও উপস্থিত থাকে সেখানে কমিউনিকেশন হয়। আর কমিউনিকেশনের ফলাফল কি হয় এটা তোমরা জানো। আমার থেকেও ভালো জানো। কেমন? কমিউনিকেশনের ফলাফল আমার থেকে ভালো তোমরা বোঝো এখন। আচ্ছা। তো যাই হোক ভালো কথা। তো এইটা হচ্ছে কমিউনিকেশনের সবচেয়ে সরল উপায় বা সরল রূপ। কি বললাম? এটা যোগাযোগের সবচেয়ে সরল রূপ। নাও এটা হচ্ছে যোগাযোগের সরল রূপ। সবাই এটা মনে রাখবা। কমিউনিকেশন হইতে গেলে এই জিনিসটা লাগবেই। এই ৩ টা জিনিস যেখানে নাই, সেখানে কমিউনিকেশন নাই। এই ৩ টা জিনিস আছে, তার মানে সেখানে কমিউনিকেশন আছে। মাস্ট। তো এই জায়গাটা আমরা খুব ভালো করে দেখে নিই, দেখে রাখি। চলো পরেরটায় যাই। এবার আমরা যে সম্পর্কে পড়বো সেটার নাম হচ্ছে সিগন্যাল। সময়ের সাথে বিদ্যুতের ভোল্টেজের ফিজিক্যাল পরিবর্তনকে সিগন্যাল বলে। খেয়াল করো, ভালো করে পড়ো। সময়ের সাথে বিদ্যুতের ভোল্টেজের ফিজিক্যাল পরিবর্তনকে সিগন্যাল বলে। সো বিদ্যুতের ভোল্টেজ যেটা সেটা ২ রকম থাকে। ইদার ৫ ভোল্ট বা ০ ভোল্ট। আমরা এখানে নরমালি হিসাব করছি। কেমন? ইদার ৫ ভোল্ট অথবা ০ ভোল্ট। এই ২ টার মধ্যে আমরা একটা কল্পনা করি। তো এখন তোমাদের যখন ৩য় অধ্যায় পড়াইছিলাম, তখন তোমাদেরকে ডিজিটাল ডিভাইস পোরশনে বলছিলাম যে অন অফ। আমাদের ডিজিটাল ডিভাইস ২ টা জিনিস বুঝে। ইদার অন বা অফ। তো সেই কখনো যদি বলা হয় যে অন, তাহলে সেটা বলতে আমরা বুঝি ৫ ভোল্ট। ঠিক আছে? তখন আমরা বুঝি ৫ ভোল্ট। যদি কখনো বলে অফ, তাহলে সেখানে আমরা বুঝি ০ ভোল্ট বা ০ ভোল্ট। তো এই যে ভোল্টেজের উঠানামা অর্থাৎ সুইচ অন অফ করলে যে 0 থেকে 5 হয় বা 5 থেকে 0 হয়, এই সুইচ অন অফ হওয়ার ঘটনাই হচ্ছে আমাদের এইখানে বলেছে। ঠিক আছে? সেই ফিজিক্যাল পরিবর্তনকে আসলে সিগন্যাল বলে। যেখানে ভোল্টেজের পরিবর্তন নাই, সেখানে কোনো সিগন্যাল নাই। খেয়াল করছো এই কথাটা? যেটা ফিজিক্যাল পরিবর্তন যেখানে নাই ভোল্টেজের সেখানে কোনো সিগন্যাল নাই। তার মানে ডিসি ভোল্টেজ জীবনেও কোনো সিগন্যাল না। কেমন? মনে থাকবে এই কথাটা যে ডিসি ভোল্টেজ জীবনেও কোনো সিগন্যাল না। তো সেখানে ভোল্টেজ চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। তোমরা এতদিন ধরেও যত রকম ভোল্টেজ পড়ছো সবই ছিল ডিসি ভোল্টেজ মোটামুটি। ওকে? সো ডিসি ভোল্টেজ কখনোই পরিবর্তন হয় না। যা থাকে তাই। বাট আমি এখানে একটা সিগন্যালের চেহারা আঁকাই। ধরো আমি এখানে একটা সিগন্যালের চেহারা আঁকাই। এটা হচ্ছে সময় এইদিকে, আর এইদিকে হচ্ছে ভোল্ট। আমি যদি ছবিটা আঁকি তাহলে হয়তোবা এরকম আসবে। হয়তোবা এরকম আসবে। কেমন? তাইলে এই যে এই জায়গাটা, এই জায়গাটা হয়তো আমার ৫ ভোল্ট আর এই যে এই জায়গাটা তো অবশ্যই ০ ভোল্ট। কেমন? কারণ এটা মূল বিন্দু। তো এইটা একটা সিগন্যাল। এটাকে একটা সিগন্যাল বলা যাবে। কেমন? এটাকে একটা সিগন্যাল বলা যাবে। তাহলে সময়ের সাথে বিদ্যুতের ভোল্টেজের ফিজিক্যাল পরিবর্তনকে আমরা সিগন্যাল বলছি। তবে এখানে একটা বিশেষ কথা আছে। সবাই লিখি। ঠিক আছে? যদি বইও সাথে থাকে সমস্যা নেই। সিগন্যাল অবশ্যই ধরো আমি এই যে এখানেই লিখি। সিগন্যাল অবশ্যই কোনো তথ্য অথবা ইনফরমেশন বহন করে। এই কথাটাও মনে রাখবা। সিগন্যাল অবশ্যই কোনো তথ্য বা ইনফরমেশন মনে রাখে বা বহন করে। সো এই যে এখানে আমরা একটা স্বাভাবিক ছবি দেখাইলাম। তো এখানে দেখো সিগন্যালের ওঠানামা হচ্ছে ৫ ভোল্ট থেকে ০, ০ থেকে ৫, ৫ থেকে ০, ০ থেকে ৫ এমনি সামনের দিকে গেছে। রাইট? আচ্ছা।
তো এখানে তো এগুলা বললাম। এই যেখানে যে ছবিটা দেখতেছো, এই ছবির একটা নাম আছে। তোমাদের ডিজিটাল ডিভাইস পড়ানোর সময় হয়তোবা বোঝাইছি। এই ছবিগুলাকে বলে ওয়েভ ফর্ম। ইংরেজিতে বলে ওয়েভ ফর্ম। ঠিক আছে? এই ছবিটাকে বলে ওয়েভ ফর্ম। সিগন্যালের যে ছবি তাকে বলা হয় ওয়েভ ফর্ম। কেমন? আচ্ছা। তো সিগন্যাল ২ রকম হয়। সিগন্যাল ২ রকম হয় মেইনলি। ধরো এখানে তো ফিজিক্যাল ভোল্টেজের ফিজিক্যাল ওঠানামার কথা বলা হইছে। আমি যদি এখানে একটু এক্সট্রা বলি, সিগন্যাল ২ রকম হয়। একটা হয় এনালগ সিগন্যাল, একটা হয় ডিজিটাল সিগন্যাল। হ্যাঁ? ২ রকমই তোমরা শিখে রাখো। তো একটাকে আমরা বললাম যে এনালগ সিগন্যাল। ঠিক আছে? আর একটাকে আমরা বললাম ডিজিটাল সিগন্যাল। এই ২ রকম সিগন্যাল আমাদের মেইনলি হয়। তো এনালগ সিগন্যাল দেখতে কেমন? আচ্ছা, আমি একটু ছবি এঁকে দেখাই। এইটা হচ্ছে এনালগ সিগন্যালের চেহারা। এনালগ সিগন্যাল মানে হচ্ছে যে যেই সিগন্যালটা কোনো মেশিনের মধ্যে না, যেটা বাইরে। প্রাকৃতিক সকল সিগন্যাল এনালগ। আমি এখানে কথা বলছি, আমার কথা এনালগ সিগন্যাল। তুমি বাইরে একটা সাউন্ড শুনতেছো, এনালগ সিগন্যাল। কিন্তু কম্পিউটারাইজড ওয়েতে বা কম্পিউটারাইজড কোনো এনভায়রনমেন্টে বা সোজা বাংলায় কম্পিউটার বা কোনো ডিভাইসের মধ্যে, মোবাইলের মধ্যেও সেম কথা। কম্পিউটারের মধ্যে বা মোবাইলের মধ্যে যেসব সিগন্যাল থাকবে, এই সবগুলো ডিজিটাল সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যালের চেহারা হচ্ছে এটা। ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যালের চেহারা। আর উপরেরটা হচ্ছে এনালগ সিগন্যালের চেহারা। তো এই ২ রকম চেহারা আমরা মনে রাখবো। তাহলে এনালগ সিগন্যাল সবসময় কোথায় থাকে? প্রকৃতিতে বা পরিবেশে। আর ডিজিটাল সিগন্যাল কোথায় থাকে? ডিভাইসের মধ্যে। তাহলে এটাও জেনে নাও যে এনালগ সিগন্যাল সবসময় কোথায় থাকে? পরিবেশ বা এনভায়রনমেন্টে। ঠিক আছে? এই জায়গায় এনালগ সিগন্যাল পাবো। আর ডিজিটাল সিগন্যাল কোথায় থাকে? কম্পিউটার অথবা যেকোনো ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে। ঠিক আছে? তাহলে যন্ত্রের মধ্যে যেসব সিগন্যাল থাকবে সেটা ডিজিটাল সিগন্যাল। আর তার বাইরে যেসব সিগন্যাল চলতেছে সেটা হচ্ছে এনালগ সিগন্যাল। কেমন? আচ্ছা। তো ধরো এই পর্যন্ত আমরা সিগন্যাল, ইনফরমেশন এই জিনিসগুলো নিয়ে একটু কথা বললাম। একটু, একটু, একটু কথা বললাম। এখন আসো আমরা আস্তে, আস্তে একটু ভেতরে ঢুকি চ্যাপ্টারের। দেখো ১ম এ ডেটা কমিউনিকেশনের সংজ্ঞাটা এখানে বলা আছে। এটা হচ্ছে ডেফিনিশন বা সংজ্ঞা। যে ডেটা কমিউনিকেশন কাকে বলে? এটা তোমার বইতেও লেখা আছে। যে একটি কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক ডিভাইস থেকে অন্য কোনো কম্পিউটার বা অথবা ইলেকট্রনিক ডিভাইসে ডেটা বা তথ্য আদান-প্রদান করাকেই ডেটা কমিউনিকেশন বলে। মানে ডেটার যোগাযোগ। ডেটার যোগাযোগ। কেমন? ডেটার যোগাযোগ। তো এই ডেটার যোগাযোগই হইতেছে মেইনলি ডেটা কমিউনিকেশন। যে এক কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস থেকে আরেক কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসে যাওয়া। ডেটা বা সিগন্যাল যাওয়া। এটাই হচ্ছে ডেটা কমিউনিকেশন। আচ্ছা, এখন আসো। ডেটা কমিউনিকেশন এর মানে আমি যদি এখানে একটু ছবি আঁকাই, ধরো এটা আমার মোবাইল। ঠিক আছে? এটা হচ্ছে আমার মোবাইল। আর এই পাশে হচ্ছে এখানে আছে আরেকটার মোবাইল। ঠিক আছে? ওই মোবাইলটা হয়তোবা অন্য কারোর। তো আমি হয়তোবা এখানে বলতেছি, আমি হয়তোবা এখানে বলতেছি যে, "কি করো?" তাই না? আমরা তো এরকম মেসেজ দিই। তাই না? মেসেজ দিই আমরা এইভাবে। আমরা চাচ্ছি যে এখান থেকে মেসেজটা ওই মোবাইলে যাক। তো আসলে এই মোবাইল থেকে ওই মোবাইলে এই কথাটা ট্রান্সফার হওয়ার যে প্রসেস তার নামই ডেটা কমিউনিকেশন। নাথিং এলস। তো আসলে মোবাইল এই কথাটাকে এইদিকে যে পাঠাবে, এই পাঠানোর যে প্রসেস তার নামই হচ্ছে ডেটা কমিউনিকেশন। হ্যাঁ? এই যে কি করো এটা একটা ডেটা। ঠিক আছে? কি করো এটা একটা ডেটা। তো এই ডেটাটা এখান থেকে ঐদিকে পাঠাবে। কেমন? তো এটাই যে এখান থেকে এদিকে যে পাঠাই দিবে এর মোবাইলে, এটাই হইতেছে আমাদের ডেটা কমিউনিকেশন। কেমন? আচ্ছা। এবার আসো। ডেটা কমিউনিকেশনের সিস্টেম।
বা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে? তো এই যে পদ্ধতিতে আমরা ডেটা বা তথ্যকে এক স্থান থেকে আরেক স্থানে বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে স্থানান্তর করা হয় এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করা যায়, তাকে আমরা বলি কমিউনিকেশন সিস্টেম। তার মানে শুধু পাঠাইলেই হবে না। ওর ওইটা বুঝতে হবে। ঠিক আছে? শুধু পাঠাইলেই হবে না। ধরো আমি এখানে কি করো লিখে পাঠালাম, বাট ও যদি চাইনিজ বা জাপানিজ হয়, ও তো কি করো এর অর্থ বুঝবে না। তাই না? তাহলে ওর জন্য জিনিসটা বোধগম্য হবে না। তাহলে এমন কিছু পাঠায়ও লাভ নেই যেটা ওর বোধগম্য হবে না। তাহলে এমন কিছু পাঠাইতে হবে যেটা ওর বোধগম্য বা ও রিসিভ করতে পারে। দেখা গেছে তুমি এদিক থেকে মেসেজ পাঠাচ্ছ, ওইদিকে কি কোনো মেসেজ সই করতেছে না। তাহলে এটাও কমিউনিকেশন সিস্টেম বলে গণ্য হবে না। ঠিক আছে? এইজন্যই কিন্তু এই যে শেষের এই লাইনের এই অংশটুকু বলা যে সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি, তাকেই কমিউনিকেশন সিস্টেম বলে। তাকেই কমিউনিকেশন সিস্টেম বলে। তো আমরা কমিউনিকেশন সিস্টেমের সংজ্ঞা জানলাম। এখন আসো, কমিউনিকেশন এর উপাদান ৫ টা। কয়টা? কমিউনিকেশন সিস্টেম বা ডাটা কমিউনিকেশনের উপাদান হচ্ছে ৫ টা। মুখস্থ রাখতে হবে। যে ডাটা কমিউনিকেশনের উপাদান কয়টা? ৫ টা। দেখো, ১ম টা কি? সেন্ডার। তো সেন্ডার তো আমরা জানি, সেন্ডার মানে হচ্ছে প্রেরক। ঠিক আছে? প্রেরকের কাছে একটা মেসেজ থাকতে পারে, একটা ছবি থাকতে পারে, কোনো ডেটা থাকতে পারে। ভিডিও থাকতে পারে, অডিও থাকতে পারে, এনিথিং। সে ডেটাকে পাঠায়। তাহলে প্রেরকের কাছে হয়তো একটা মোবাইল ফোন আছে, ঠিক আছে? বা হয়তো একটা ল্যাপটপ আছে। সে যেকোনো কিছু থেকেই সেটা পাঠাইতে পারে। সে পাঠায় কি? ডেটা। ডেটা মানে হচ্ছে তথ্য। ধরো আমি এখানে বললাম তথ্য। সো সেই তথ্যগুলা কি, কি হতে পারে? তথ্য হতে পারে ওই যে আমি বললাম যে টেক্সট, হতে পারে হচ্ছে অডিও, হ্যাঁ? হতে পারে হচ্ছে ভিডিও, হতে পারে হচ্ছে ইমেজ, ঠিক আছে? আইএমজি। ওমা! এখানে আমার লিখা উঠতেছে না কেন? ঠিক আছে? বা ইমেজ, যেকোনোটাই হতে পারে। তথ্য ওইদিকে যেতে পারে। এবার হচ্ছে মিডিয়াম। মিডিয়াম মানে হচ্ছে মাধ্যম। এই মিডিয়াম রিলেটেড আমরা অনেক বিস্তারিত পড়বো। হ্যাঁ? এখন এই মিডিয়াম হতে পারে যে তারযুক্ত, ঠিক আছে? মানে তার কারেন্টের তার সোজা বাংলায়। অথবা তারবিহীন। তারবিহীন মানে হচ্ছে সোজা বাংলায় ওয়্যারলেস। তোমরা ওয়্যারলেস বললে হয়তো ভালো বুঝো। মানে যেখানে তার নেই, মোবাইলে কথা বলা, কোনো তার ছিল না। ঠিক আছে? এটা। আচ্ছা। প্রোটোকল, প্রোটোকল। প্রোটোকলকে বাংলায় প্রোটোকলই বলে। প্রোটোকলের কোনো বাংলাও এভাবে এমনিতে নাই। তোমরা প্রোটোকলের বাংলা প্রোটোকলই পড়বা। তো প্রোটোকল মানে হচ্ছে ডেটা পাঠানোর নিয়ম কানুন। নাও লিখে নাও। প্রোটোকলের সংজ্ঞা হচ্ছে ডেটা, আচ্ছা, আদান প্রদানের নিয়ম কানুনকে প্রোটোকল বলে। ঠিক আছে? চতুর্থ অধ্যায়ে তোমরা অনেকগুলো প্রোটোকলের নাম পড়ছিলাম। তোমাদের যদি মনে থাকে, চতুর্থ অধ্যায়ে যখন পড়াইছিলাম, অনেকগুলো প্রোটোকলের নাম পড়ছিলাম। যেমন ধরো আমি যদি একটা বললি, যেমন টিসিপি একটা প্রোটোকলের নাম ছিল। আইপি, তাই না? তারপরে এইচটিটিপি, তাই না? এইচটিটিপি। তো এইগুলো সবই ছিল আমাদের প্রোটোকলের নাম। ধরো এরপরে এসএমটিপি ছিল, তাই না? এরকম আরো অনেক প্রোটোকলের নাম আমাদের ছিল। দেন হচ্ছে আমাদের রিসিভার। রিসিভার হচ্ছে প্রাপক। রিসিভারকে বাংলায় বলা হয় প্রাপক। তো প্রাপক একটা মেসেজ দেখবে বা সে মেসেজ সিন করবে। তার মানে তার কাছে অবশ্যই একটা মোবাইল বা কোনো ইলেকট্রনিক ডিভাইস আছে। সেটা হইতে পারে ল্যাপটপ, হইতে পারে ডেস্কটপ, এনিথিং, অনেক কিছুই হইতে পারে। তো এই যে এই হচ্ছে টোটাল ৫ টা কম্পোনেন্ট: সেন্ডার, ডেটা, মিডিয়াম, প্রোটোকল, রিসিভার। আমরা এটা মুখস্থ করে ফেলবো এখনই। ঠিক আছে? আমরা এটা এখনই মুখস্থ করে ফেলবো। এই কি আটকে গেছে। ঠিক আছে? আচ্ছা বলো, প্রশ্ন বলো তোমাদের শুনি। ভাইয়া আমি চ্যাপ্টার 2 এইচএসসি 25 আর্কাইভ থেকে করে ফেলছি। এখন কি আবার করব?
তোমার ইচ্ছা। সময় থাকলে করবা, না থাকলে দরকার নেই। আচ্ছা। মুখস্থ হয়ে গেছে। ভাইয়া আপনার কথা তো কম্পিউটারের মাধ্যমে শুনছি, তাহলে এটা অ্যানালগ হলো কিভাবে? অল্প বিদ্যা ভয়ঙ্করী, যে প্রশ্নটা করছো। তুমি আমার কথা কম্পিউটারে শুনছার সাথে সাথেই ভেবে নিলে যে এটা কিভাবে অ্যানালগ হলো। আচ্ছা, আমরা আরো সামনে যাই, বুঝতে পারবা। ওকে, সামনে যাই, বুঝতে পারবা। ধৈর্য ধরো। কেমন? প্রোটোকল কাকে বলে? মাহিম ইসলাম, প্রোটোকল কাকে বলে? ভাইয়া প্রোটোকল কাকে যে বলে এইটা আমি বলবো না। প্রোটোকল কাকে বলে আমি আজকে বাসা থেকে ঠিক করে আসছিলাম যে আমি জানি অনেকে আমার এই প্রশ্নটা করবে, ভাই প্রোটোকল কাকে বলে। আমি তো এটা বোর্ডে লিখবই না, আমি এর অ্যান্সারও বলবো না। মাহিন ইসলাম যে প্রশ্নটা করছো, তার কাজ হইতেছে আমার নামে একটা কমপ্লেন জমা দেওয়া, যে আমি এই ব্যক্তিরে জিজ্ঞাসা করছি শেখ সাইফুজ্জামান রে প্রোটোকল কারে কয়, ও তো আমারে বলেই নাই, ও উল্টা আমারে গরু বলছে। যে প্রশ্নটা করছো আমি তারে গরু বলতেছি ওপেনলি, সে কিন্তু আমার নামে একটা কমপ্লেন করবা যে ও আমারে গরু বলছে। তার মানেটা কি দাঁড়ায়? আমার কে কে গরু? তার মানেটা কি দাঁড়ায়? আমার কে কে গরু হলো? মাহিম ইসলাম তো একা গরু না, আরো অনেকে গরু হয়ে যাচ্ছে তার সাথে। তো কি দাঁড়াইলো তাইলে? যাই হোক, ওকে, তারপরে? হুম 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 হুম, না, এমন আহামরি কিছুই কোনো কোশ্চেন আসতেছে না। ঠিক আছে, একজন জিজ্ঞাসা করছে টিসিপি এর পূর্ণরূপ কি ছিল, প্রিভিয়াস ক্লাস দেখে নিবা। ওকে, আচ্ছা যাই হোক, আসো সামনের দিকে যাই। এখন আসো ডাটা কমিউনিকেশনের মডেল। ছোঁয়া ভালো করে খেয়াল করবে এইবার। ছোঁয়ার প্রশ্নের উত্তর এইবার দেওয়া হবে। ঠিক আছে, এই জন্য আগে থেকে প্রশ্ন করতে নাই। জ্ঞানী বান্দারা পুরো শেষ করার পর প্রশ্ন করে। আসো দেখাই তোমাকে। ধরো এইটা হচ্ছে আমার মোবাইল, এটা এটা হচ্ছে আমার মোবাইল। হুম, এইটা হচ্ছে ছোঁয়ার মোবাইল, ছোঁয়ার মোবাইল। সো ধরো আমি ওরে লিখে পাঠাইছি HW ডান, HW করেছো। এইটা এখান থেকে ছোঁয়ার পর্যন্ত যাবে। হয়তো আমি ভয়েস মেসেজেও দিতে পারি, বা হইতে পারে আমি ফোনে কথা বলতেছি ছোঁয়ার সাথে। এনিথিং পসিবল। আসো দেখাই মজা। মজা কোথায় হয়? দেখো ভাইয়া, আমার ফোনে যখন আমি বলতেছি HW ডান, হ্যাঁ আমি তো অ্যানালগ সিগন্যালেই কথা বলছি, বাট আমার কথাটা মোবাইলের মধ্যে ঢুকতেছে, সেটা মোবাইলের মধ্যে ডিজিটাল সিগন্যাল হয়ে গেছে, সেটা মোবাইলের মধ্যে ডিজিটাল সিগন্যাল হয়ে গেছে। এইবার মোবাইলের মধ্যে একজন জিনিস আছে, মোবাইলের মধ্যে একজন জিনিস আছে যার নাম মডেম। তার নাম কি? মডেম। ঠিক আছে, এই মডেমের কাজ বোঝাচ্ছি তার আগে দেখো যে আমার এই মোবাইল তো, তো আমার মোবাইলের এইখানে একটা টাওয়ার থাকবে অবশ্যই। আমার মোবাইলের এখানে একটা টাওয়ার থাকবে, ইভেন এখানেও ছোঁয়ার মোবাইলেরও একটা টাওয়ার আছে। আমার মোবাইলের টাওয়ার থাকবে মানে ছোঁয়ার মোবাইলের টাওয়ার থাকবে না তা কি হয়? না, থাকবেই থাকবে। সো এখানে যে মডেম নামক ব্যক্তিটা আছে, ও করে কি, এই মোবাইলের সেই ডিজিটাল সিগন্যালকে আবার অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে দেয়। ঠিক আছে, তখন সেই সিগন্যালটা আমার এই ইয়েতে যায়, টাওয়ারে যায়। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমার কথা বললাম, ধরো এটা হচ্ছে আমি। ঠিক আছে, এটা হচ্ছে আমি। ঠিক আছে, আমি এখান থেকে কথা বলছি, আমি এখান থেকে কথা বলছি। এইটা, এই যে দেখো ভালো করে খেয়াল করো, অ্যানালগ সিগন্যাল আকারে মোবাইলে ঢুকলো, মোবাইলের মধ্যে সেটা হয়ে গেল ডিজিটাল সিগন্যাল। এখন সেটা মোবাইলের টাওয়ারে যাবে, এটা অ্যানালগ হিসাবে যেতে পারে, ডিজিটাল হিসাবেও যেতে পারে, সমস্যা নেই। মডেম আছে সেখানে, মডেম ওই কাজ বুঝে দিবে। এই টাওয়ার থেকে এই টাওয়ারে যাবে, এই টাওয়ার দুইটা কোথায় আছে? প্রকৃতির মধ্যে। তাহলে অবশ্যই এইখানে আবার সেটা অ্যানালগ সিগন্যাল আকারে যাবে। এই টাওয়ারের সাথে ছোঁয়ার মোবাইলের মধ্যে মডেম আছে, ছোঁয়া জানে না, ছোঁয়া জানে না। সো সেই মডেম কি করবে, ছোঁয়ার মোবাইলের মধ্যে আমার ওই সিগন্যাল এনে দিবে। অ্যান্ড মডেম আবার একটা কাজ করবে, এই অ্যানালগ সিগন্যালকে সে আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করবে। এই ডিজিটাল সিগন্যাল আমি যেখানে বলছি না HW ডান, ও যখন এটা চালু করবে,
ও তখন শুনতে পারবে এইচডব্লিউ ডান। ওটা কিন্তু ডিজিটাল সিগন্যালেই যাচ্ছে, কিন্তু বাইরে যখন চলে আসতেছে সিগন্যাল, এই যে ওর কানে যখন চলে আসতেছে, দেখি আমি এই যে আঁকাই ওকে, হুম, এই যে এটা হয়তো বা ও, ছোঁয়া হয়তো বা এইটা, ঠিক আছে, এটা হয়তো বা ছোঁয়া, এটা হচ্ছে ওর কান, কান আঁকাই, হ্যাঁ এটা হচ্ছে কান। এই কানে কিন্তু আবার অ্যানালগ সিগন্যাল হিসেবেই যাবে। এবং এই যে বারবার ডিজিটাল অ্যানালগ যে পরিবর্তন হয়, এই জিনিসটা যে করে তার নাম হচ্ছে মডেম। তাহলে আমাদের প্রত্যেক ইলেকট্রনিক ডিভাইসের সাথে মডেম কানেক্টেড। আমাদের প্রত্যেক ইলেকট্রনিক ডিভাইসের সাথে মডেম নামক জিনিসটা কানেক্টেড। তো মডেম আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে পড়বো। এখনই মডেম নিয়ে আমাদের বিস্তারিত কিছু দরকার নেই। মডেম আমরা বিস্তারিত পরের ক্লাসে পড়বো। তো এই হইতেছে টোটাল কমিউনিকেশনের মডেল। টোটাল কমিউনিকেশনের মডেল হচ্ছে এইটা। এইবার দেখো, এবার দেখো, এই যে এইখানে আমি এবং আমার মোবাইল, এই জিনিসটাকে বলা হয় সেন্ডার, যেটা তোমরা অলরেডি দেখলে, তাই না? এই অংশটাকে আমরা কি বলি? সেন্ডার বলি। আচ্ছা, এরপরে এই যে যেই টাওয়ারটা দেখতেছো, মোবাইলের টাওয়ার, এইটার একটা নাম আছে। এটার নাম শুনলে তোমরা খুব খুশি হবে এবার। দেখো, এই টাওয়ারটার নাম হচ্ছে বিটিএস টাওয়ার। এই টাওয়ারটার নাম কি? বিটিএস টাওয়ার। তো বিটিএস কি? বিটিএস মানে হচ্ছে বেজ ট্রান্সিভার স্টেশন। তাহলে এই টাওয়ার গুলাকে কি বলে? বেস ট্রান্সিভার স্টেশন। এইটাও বিটিএস টাওয়ার। ভাইয়া, সবই তো বুঝলাম, বাট এই ট্রান্সিভার আবার কি জিনিস? ট্রান্সিভার আবার কি জিনিস? আসো, ট্রান্সিভার বুঝি। যে আমাদের যে ট্রান্সিভার কথাটা, TRANSCEIVER, এইটার মানে হইল ট্রান্সমিটার প্লাস রিসিভার। হুম, তাহলে ট্রান্সিভার মানে ও একই সাথে ট্রান্সমিটও করতে পারে, সিগন্যাল রিসিভও করতে পারে। ওর দ্বারা দুইটাই সম্ভব। ঠিক আছে? যাই হোক, বিটিএস ফ্যানরা খুব খুশি হচ্ছে মেবি, যে বাহ, এট লাস্ট একটা সম্মানজনক স্থান পেলাম প্রথমবার। ঠিক আছে? তো তোমাদের সম্মানজনক স্থান 4G পর্যন্ত থাকবে। যদি 5G হয়ে যায় বাংলাদেশ কোনোদিন, এই 4G আর বিটিএস আর থাকবে না। তখন সব যেই টাওয়ার চলে আসবে ওগুলোকে মাইমো বলে, MIMO। এই টাইপের টাওয়ার আসবে সব। বিটিএস আর থাকতেছে না, তখন মন খারাপের কোনো কারণ নেই। তাহলে এই জিনিসটাকে বলি আমরা বেস ট্রান্সিভার টাওয়ার। তারপরে এইটা যে ধরো, এই যে এখান থেকে এই পর্যন্ত কোনো তার সংযোগ নেই, অ্যানালগ সিগন্যাল গেছে, এটা কি এমন মাধ্যম? এটা হচ্ছে ওয়্যারলেস মিডিয়াম বা ওয়্যারলেস বা তারবিহীন মাধ্যম। তারবিহীন মাধ্যম। ওকে। আর ওই যে ওই পাশে যে বান্দা ছিল, ওই যে ছোঁয়া ছিল, ও হচ্ছে আমাদের রিসিভার বা প্রাপক। ঠিক আছে? রিসিভার বা প্রাপক। So, এইগুলো হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন মডেলের এক একটা অংশ। তো এই জায়গাগুলা আমাদের ভালো করে মনে রাখাটা জরুরি। কেমন? ভাইয়া, এগুলো তো বোর্ড বইও পাচ্ছি না, মাহবুবুর রহমান স্যারের বইও পাচ্ছি না। তার মানে এটা সাইফ ভাইয়ের মাথা থেকে আসা। এই জন্য সাইফ ভাই এখানে লিখছে। তো এটা তো তোমাদের কাছে যাবে, তো সেখান থেকে দেখে নিও। কেমন? এই, চলো এবার আসি ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে ম্যাথ আসে। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে ম্যাথ করা যাবে, ম্যাথ আসবে। তো চলো এই জায়গাটাকে দেখি। ব্যান্ডউইথ সোজা বাংলায় ডেটা ট্রান্সফারের হার। ঠিক আছে? বা তুমি বলতে পারো ডেটা প্রবাহের হার। ঠিক আছে? আচ্ছা, ভাবো ভাবো তো, যে ডেটা চলে যাওয়ার হার বা ডেটা ট্রান্সফার হওয়ার হার, এটা কি? এটা এক ধরনের স্পিড না? এটা এক ধরনের স্পিড না? তাহলে ব্যান্ডউইথ অ্যাকচুয়ালি একটা স্পিড নির্দেশ করে।
ব্যান্ডউইথ একটা অ্যাকচুয়ালি স্পিড নির্দেশ করে, ডেটা প্রবাহের স্পিড। কেমন? কিসের স্পিড? ডেটা প্রবাহের স্পিড। আচ্ছা, তো ব্যান্ডউইথকে সংক্ষেপে বিডব্লিউ বলা হয়। যেহেতু ব্যান্ডউইথের ইংলিশ হচ্ছে এটা, সো এটাকে সংক্ষেপে বিডব্লিউ বলা হয়। আমি এরপর থেকে যত জায়গায় ইউজ করব বিডব্লিউ ইউজ করব, তোমাদের বুঝে নিতে হবে যে আমি ব্যান্ডউইথ বলতেছি। কেমন? আচ্ছা, এখন আসো আমরা এখানে সূত্র প্রতিপাদন করব ব্যান্ডউইথের। বড় সূত্র, বেশ বড় সূত্র হবে। সবাই মনোযোগ দিয়ে সূত্র প্রতিপাদনটা দেখো, এটাও বইয়ে নাই। ঠিক আছে? ডক্টর আকাশ সাহা, অপ্রয়োজনীয় প্রশ্ন না করি। ট্রান্সডিউসার কি? এটা এখানে প্রশ্ন না ভাই, এটা পরে। ওকে, আসো এখানে খুব বড় একটা সূত্র প্রতিপাদন করব, এদিকে মনোযোগ দাও। আসো, ধরো আমরা ধরে নিচ্ছি যে টি সময়ে বা টি সেকেন্ড সময়, আমি এইভাবে লিখি, এখানে সবাই তো সায়েন্সের না, আমি এখানে লিখছি যে টি সেকেন্ড সময়ে ডেটা যায় এন বিট। ঠিক আছে? ধরো টি সেকেন্ড সময়ে ডেটা যায় এন বিট, তাইলে আমি যদি এবার ঐকিক নিয়ম করি, অতএব 1 সেকেন্ড সময়ে ডেটা যায় কত? এটা কত হবে? ঐকিক নিয়ম। 1 সেকেন্ড সময়ে ডেটা যায় কত? ঐকিক নিয়ম। দেখি বলো। কি লিখবো এখানে? টি সেকেন্ড সময়ে ডেটা যায় এন বিট। তাহলে 1 সেকেন্ড সময়ে ডেটা যায় কত? দেখি বলো। দেখি কয়জন পারো। ভেরি গুড। বলছি সেজুতি, লামিয়া, তাসরিফুল, নুসরাত জাহান, অর্মত্য সেন, আচ্ছা আব্দুর রহমান, গুড। সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো। অ্যান্সার হচ্ছে এন বাই টি, তাই না? অ্যান্সার হচ্ছে এন বাই টি। এই যে 1 সেকেন্ড সময়ে ডেটা যায় বা প্রতি সেকেন্ডে কতগুলো ডেটা যায়, এটাই হচ্ছে আমার ব্যান্ডউইথ। এটাই হচ্ছে আমার ব্যান্ডউইথ। মানে প্রতি সেকেন্ডে ডেটা প্রবাহ, সেটাই হচ্ছে আমার ব্যান্ডউইথ। তাহলে এই যে এই জিনিসটাকে কি বলা যায়? প্রতি সেকেন্ডে ডেটা প্রবাহের পরিমাণ, এটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। ঠিক আছে? এই জন্য বলা হয় যে ব্যান্ডউইথ বিডব্লিউ সমান সমান এন ডিভাইডেড বাই টি। এই যে বিশাল এক সূত্র, বিডব্লিউ সমান সমান এন ডিভাইডেড বাই টি, এটাই হচ্ছে ব্যান্ডউইথের সূত্র। যেখানে আমার এন হচ্ছে বিট সংখ্যা, মনে থাকবে? এন হচ্ছে বিট সংখ্যা, যে কয়টা বিট। টি হচ্ছে সময়, যে আমার কত সময় লাগলো সেটা। সবার সবার এই জায়গাটা মুখস্থ হয়ে যাওয়া চাই এখনই, অন্তত এই জায়গাটুকু, অন্তত এই জায়গাটুকু, যে ব্যান্ডউইথ সমান এন বাই টি। এন হচ্ছে বিট সংখ্যা, টি হচ্ছে সময়। ওকে, এই এই হচ্ছে আমাদের মোট কথা। এটা সবাই মুখস্থ করে ফেলি, যে বিশাল একটা সূত্র প্রতিপাদন করলাম। ফিজিক্সে তো আমি এর থেকেও ছোট ছোট সূত্র দেখাই, আইসিটি বড় একটা সূত্র প্রতিপাদন করে দেখালাম। অনেকে বলতেছে এতটুকুই, এতটুকুই মানে কি, যে বিশাল এই যে সূত্র প্রতিপাদন করালাম, এখানে দেখো লোকমান বলতেছে ভাই আর একবার বুঝান। হ্যাঁ, এখনো মুখস্থ হলো না, এই কি আশ্চর্যকর কথা। আসো, ডেটা ট্রান্সফারের হার বা ডেটা প্রবাহের হার, যেটা একটা স্পিড, এটাই হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। তো আমাদের ব্যান্ডউইথকে আমরা বিডব্লিউ বলি। এখন টি সেকেন্ডে যদি এন বিট ডেটা যায় ওইদিকে, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? এন বাই টি। এই সেই ব্যান্ডউইথ মানে আসলে এন বাই টি। এন হচ্ছে বিটের সংখ্যা, টি হচ্ছে সময়। তাহলে প্রতি সেকেন্ডে ডেটা প্রবাহের পরিমাণ, এটাই হচ্ছে ব্যান্ডউইথ। আচ্ছা, এবার আসো, এখান থেকে আমরা আনবো একক। আচ্ছা, দেখি তোমরা দেখে বলো তো একক ধরতে পারো কিনা। ওপরে এন, এন হচ্ছে বিট সংখ্যা, তার মানে একক ওপরে থাকবে বিট, নিচে হচ্ছে টি, টি তে সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাইলে বিট আর নিচে হচ্ছে সেকেন্ড, বিট ডিভাইডেড বাই সেকেন্ড। ঠিক আছে? বিট ডিভাইডেড বাই সেকেন্ড। তাইলে এটারে একবারে বললে কি আসবে? এইটারে একবারে বললে আসে বিট পার সেকেন্ড। ঠিক আছে? এটাকে অনেক সময় এভাবেও পড়া হয়, বিট পার সেকেন্ড, বা এটাকে সংক্ষেপে বিপিএস ও বলা হয়।
এটাই হচ্ছে বিট পার সেকেন্ড বা বিপিএস। মনে থাকবে, এটাই হচ্ছে বিট পার সেকেন্ড বা বিপিএস। অনেকেই বলতেছে এত বড় ইকুয়েশন। থ্যাঙ্কস। আচ্ছা, এরপরে আসি। আসো, তোমরা তোমাদের ওয়াইফাই বা রাউটারের স্পিড বলো না যে 5 Mbps। আসো দেখি, তাহলে আমরা কি আজকে এটার অর্থ বুঝবো যে 5 Mbps বলতে কি বোঝাই? দেখো তো, এটা কি মেক সেন্স করতেছে আজকে কিছুটা? 5 Mbps বলতে কি বুঝো? এখন 5 M তে মেগা, এম তে কি মেগা, তার মানে 5 × 10⁶ এত বিপিএস। তার মানে প্রতি সেকেন্ডে এতটা বিট পাস করে, এই দিক থেকে ওই দিকে যায়। প্রতি সেকেন্ডে কতগুলো বিট যায়? 5 × 10⁶। ঠিক আছে, এটা হচ্ছে 5 Mbps এর অর্থ, যে প্রতি সেকেন্ডে বিট প্রবাহিত হয় 5 × 10⁶ এতগুলা। মনে রাখবো আমরা আজকের পর থেকে, কেমন? আচ্ছা, অনেকে 5-এর পরে 6টা শূন্য দিচ্ছ, দ্যাট ইজ অলসো কারেক্ট। হ্যাঁ, তুমি এভাবেও লিখতে পারো যে 5-এর পরে 6টা শূন্য দিয়ে বিপিএস ও লিখতে পারো, যে প্রতি সেকেন্ডে 50 লক্ষ বিট যায়। এই হচ্ছে আমাদের বিপিএস এর অর্থ, আর কিচ্ছু না। তাহলে এটা হচ্ছে তোমার ইন্টারনেটের স্পিড। আসো, আমরা একটা কথা ভাবি যে বিউই মানে বিডব্লিউ বেশি, মানে ব্যান্ডউইডথ বেশি, তাহলে স্পিড কি বেশি হবে না কম হবে? বলো দেখি তোমরা, বলো। ব্যান্ডউইডথ বেশি, তাহলে এই স্পিড কি বেশি হবে না কম হবে? দেখি বলো। রাহাতুল ভাইয়া, রিয়েল লাইফের সাথে ফিল করাই দেন। বিপিএস তো ভাইয়া আসলে মঙ্গল গ্রহ থেকে আনছি, দেখলে না, মঙ্গল গ্রহ থেকে আনলাম। তো এটার প্র্যাকটিক্যাল লাইফে কি বোঝাবো? এটা মঙ্গল গ্রহে যেতে হবে ফিল করার জন্য। প্র্যাকটিক্যাল লাইফে বিপিএস এমবিপিএস নাই। ঠিক আছে, প্র্যাকটিক্যাল লাইফে তো আমরা এমবিপিএস কোথাও ব্যবহারই করি না, তাই না? আমরা তো ইন্টারনেটের স্পিড মাপি হচ্ছে কেজি এককে, কেজিতে মাপি। এই তোর বাড়ির ইন্টারনেটের স্পিড কত কেজি রে? শিখর ইন্টারনেটের স্পিড কত কেজি? আমার অ্যান্সার দিবা রাতুল। শিখর ইন্টারনেটের স্পিড কত কেজি? এটা আমার অ্যান্সার দিবা আজকে। তারপর আমি তোমাকে প্র্যাকটিক্যালি ফিল করাই দিব যে 5 Mbps প্র্যাকটিক্যালি কেমনে ফিল করতে হয়। কয় কেজি আগে আমাদের ইন্টারনেট স্পিড, এটা বলো। আচ্ছা, তো সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো, এটা হচ্ছে বেশি। তাহলে ব্যান্ডউইডথ যত বেশি হবে, স্পিড ততই বেশি হবে। কেন? আসো ইকুয়েশন দিয়ে বুঝি। আমরা জানি বিডব্লিউ সমান, ধর আমি ধরলাম এটা বিডব্লিউ 1 আর বিডব্লিউ 2, একটা দিলাম 10 বিপিএস আর একটা দিলাম 2 বিপিএস। ঠিক আছে, 10 বিপিএস মানে কি? 10 বিট পার সেকেন্ড। এটার মানে কি? 2 বিট পার সেকেন্ড। তার মানে হচ্ছে এর 1 সেকেন্ডে 10 বিট যেতে পারে, এর 1 সেকেন্ডে 2 বিট যাইতে পারে। তাহলে ফার্স্ট কে? অবশ্যই এ, প্রথম যেজন, এই ফার্স্ট, বা এর স্পিড বেশি, তাই না? তাহলে এই জিনিসটার স্পিড বেশি, এই জন্যই আমরা বলছি যে ব্যান্ডউইডথ বেশি হলে স্পিড বেশি হবে। তাহলে এই জন্যই আমরা সবসময় চাই যে বেশি এমবিপিএস এর স্পিডের কানেকশন নিব, ইন্টারনেট কানেকশন নিব, তাই না? এটা তো আমরা মঙ্গল গ্রহে নিই অ্যাকর্ডিং টু রাহাতুল। হ্যাঁ, এটা আমরা মঙ্গল গ্রহে নিই, এই কানেকশন গুলা বেশি ব্যান্ডউইডথে বেশি স্পিড আমরা মঙ্গল গ্রহে কানেকশন নিই। বাসা বাড়িতে আবার ব্যান্ডউইডথ আমরা নেই নাকি? বাসা বাড়িতে তো হচ্ছে আমরা ইয়ে নিই, ওই জন্য নাম কি, ওই যে কি বলে, কেজিতে, কেজিতে আমরা আসলে স্পিডটা নেই। ভাই তাহলে কেবিপিএস কি? হাই হাই, কেবিপিএস পারি না। আচ্ছা, এম, এম মানে হচ্ছে মেগা আর কে মানে হচ্ছে কিলো। ধরো 3 kbps, এর মানে হচ্ছে 3000 বিপিএস। ওকে, এই মেগা গিগা কিলো এইগুলো একটু মুখস্থ করে ফেলবা, যে কোনটা দিয়ে কত বোঝাই, তাই না? এ তো ফিজিক্সের প্রথম অধ্যায়েও মুখস্থ করাইছে একবার। আসি পরের অংশ যাই। এইগুলো তোমার বোর্ড বইতে লেখা আছে সুন্দর করে, এই জায়গাগুলা এবার, এই জায়গাগুলা বোর্ড বইতে সুন্দর করে লেখা আছে, পড়ে নিবা। ইন্টারনেটের গতি বা স্পিড তার ব্যান্ডউইথের উপর নির্ভরশীল। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, অর্থাৎ ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে।
ব্যান্ডউইথ সাধারণত বিট পার সেকেন্ডে হিসাব করা হয়, তবে ইদানিং অনেক নেটওয়ার্ক ব্যান্ডউইথ পাওয়া যায়। তাই বিপিএস এর পরিবর্তে কেবিপিএস মানে প্রতি সেকেন্ডে কয় হাজার বিট বা এমবিপিএস প্রতি সেকেন্ডে কত মিলিয়ন বিট, এমনকি জিবিপিএস বা প্রতি সেকেন্ডে 1 বিলিয়ন বিট এভাবে হিসাব করা হয়। 8 বিটকে 1 বাইট বলা হয়। তো এটা আমরা আগের চ্যাপ্টারেও পড়ছি। আর 1 এমবিপিএস বলতে 8 এমবিপিএস বোঝানো হয়। তো এইটা আমরা একটু পরেই বুঝবো। এই জায়গাটা একটু পরেই ক্লিয়ার করতেছি। এখানে দেখে একটু ভয় লাগতে পারে। এর মানেই আবার কি হইল? এটা তো মিলতেছে না। একটু পরেই বুঝাচ্ছি। দেখো। ওকে? আচ্ছা। এরপরে এই যে কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কের ব্যান্ডউইথ হ্যান-ত্যান এইগুলো এখানে একটু বলা আছে বড় করে। তোমাদের বোর্ড বইতে আছে, এগুলো একটু পড়বা। আচ্ছা, এবার আসো। আমাদের একটা খুব কমন কনফিউশন এমবি আর এমবিপিএস। মোবাইলে এমবি কিনি, আবার ইন্টারনেট কানেকশন নিয়ে এমবিপিএস এ ২ টা একই রকম মনে হয় আমাদের। বাট ২ টা আলাদা। ২ টা একই রকম মনে হইলেও ২ টা আসলে আলাদা। তাই না? আচ্ছা, তো আসো আগে বুঝাই এমবিপিএস কি জিনিস। তো এমবিপিএস তো আমরা অলরেডি বুঝলাম। দেখো এখানে একটা মজার ব্যাপার, বিটা ছোট হাতের। আর এই পাশে তোমরা মোবাইলে যে ইন্টারনেট ভরো এমবি, সেটা দেখো বি বড় হাতের। বি ছোট হাতের হইলেই বুঝবো এটা বিট বোঝাচ্ছে। মনে থাকবে? বি ছোট হাতের হইলেই ওইটাকে কি বুঝবো? মেগা বিট পার সেকেন্ড। আর বি বড় হাতের এটা থাকলে আমরা বুঝবো এখানে বোঝাচ্ছে মেগা বাইট, নট বিট। মেগাবাইট। আর আমাদের এই বিট আর বাইটের মধ্যে সম্পর্ক একটু আগে আমরা পড়লাম, রাইট? যে 1 বাইট সমান 8 বিট। এটা আমরা আগেও পড়ছি, তো আবার একটু মনে করে নিলাম। 1 বাইট সমান 8 বিট। আমি কি ক্লিয়ার করতে পারছি এই জায়গাটা? যে এমবি আর এমবিপিএস দুইটা যে আলাদা জিনিস। হ্যাঁ, বড় হাতের বি থাকলেই বাইট, ছোট হাতের বি থাকলে বিট। এটা একটা স্পিড বোঝায়, আর এটা একটা মেমোরি বোঝায়। ঠিক আছে? এর একটা স্পিড বোঝায়, এর একটা মেমোরি বোঝায়। দুইটা আলাদা জিনিস কিন্তু। এখন আসো, এইখানে তোমরা আরেকটা ভুল করবা। ধরো ভাইয়া, আমি তো তোমাদেরকে ওইখানে বললাম যে 5 এমবিপিএস এটা সমান 5 ইন্টু 10⁶ বা 5-এর পরে 6টা শূন্য বিপিএস এরকম বললাম, তাই না? তারপরে ধরো 10 কেবিপিএস এটা সমান বললাম 10,000 বিপিএস এরকম বললাম। এইটা আমাদের নর্মাল নিয়মেই চলে, শূন্য শূন্য দিয়েই চলে। কিন্তু এই মেগাবাইট এই জায়গাগুলো একটু দেখো। ধরো আমি মেগাবাইট না বলে বললাম 1 গিগাবাইট। এইটা সমান কিন্তু ভাইয়া 1024 মেগাবাইট। আবার 1 মেগাবাইট এইটা সমান 1024 কিলোবাইট। কিলোর কে ছোট হাতের, এম জি এইগুলো সব বড় হাতের। আবার 1 কিলোবাইট এটা সমান 1024 বাইট। ঠিক আছে? তা আমাদের কিন্তু এইভাবে মনে রাখতে হবে। যখন বাইটের হিসাব বলবে তখন সিচুয়েশন এইটা, যখন বিটের হিসাব বলবে তখন সিচুয়েশন এটা। কেমন? রাহাতুল বলতেছে ক্লাস 7 এর পড়া এগুলা। ক্লাস 7 এর পড়া ইন্টার আরেকবার পড়াচ্ছি। ঠিক আছে? এই বুয়েট ড্রিমার, বুয়েট ড্রিমার জানতে চাচ্ছে ভাই এটা যদি স্টোরেজ হয় বা মেমোরি হয়, তাহলে এটা দিয়ে ইন্টারনেট কেমনে ইউজ করি? ধরো কোনোভাবে করি, কোনোভাবে আমরা করি। ঠিক আছে? ধরো কোনোভাবে আমরা করি। নো প্রবলেম। কি আছে জীবনে? করলাম, ইন্টারনেট একটু ইউজ করলাম এই। আচ্ছা, তো এই জায়গাটা আমরা একটু মনে রাখবো। এটা আমাদের ম্যাথে কাজে লাগবে কিন্তু। কেমন? এখানে মানে ম্যাথে কাজে লাগবে। আসো দেখি। এখানে একটা ম্যাথ দেখি শুরুতে। দেখো বলেছে, একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইডথ কত? আসো চেষ্টা করি। আমরা দেখতেছি একটা চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হয়।
তো 3 সেকেন্ডে এটার মানে হচ্ছে t ইজ ইকুয়ালস টু 3 সেকেন্ড। 8100 বিট এটা হচ্ছে আমার বিট সংখ্যা 8100 বিট। ব্যান্ডউইথ কত? তার মানে আমাকে বিডব্লিউ সমান কত এটা জানতে চাইছে। সহজ ম্যাথ, সহজ ম্যাথ না? সহজ ম্যাথ। অনেকে অ্যান্সার দিয়েই দিচ্ছে। আমরা জানি বিডব্লিউ সমান এন বাই টি। তো 8100 ডিভাইড বাই 3 তার মানে কত? 2700 বিপিএস। শেষ হয়ে গেল অ্যান্সার, 2700 বিপিএস। তাই না? এগুলো তো সহজ। আসো আরেকটা ম্যাথ দেখি। এখানে বলেছে যদি তোমার বাসায় 5 এমবিপিএস এর ব্রডব্যান্ড লাইন ব্যবহার করো তাহলে 1.5 জিবি সাইজের একটা মুভি ডাউনলোড হতে তোমার কম্পিউটারে কত সময় লাগবে? টি ইজ ইকুয়ালস টু হোয়াট? তোমরা ভাইয়া বলো তো এর মধ্যে কোনটা বিডব্লিউ এর মান দেওয়া? তোমরা বলো দেখি। যে আমি এখানে বুঝতে পারতেছি আমার সময়ের মান চাইছে, আমার বিডব্লিউ এখানে কত লিখবো? 1.5 না শুধু 5 লিখবো? প্রশ্ন পড়ে বলো দেখি। একক দেখলে বুঝতে পারবা, একক দেখলে বুঝতে পারবা যে বিডব্লিউ কোনটা। ভেরি গুড। 5 এমবিপিএস এইটা হচ্ছে আমার বিডব্লিউ। আর এই যে দেওয়া এটা হচ্ছে এন, এন হিসেবে ব্যবহার করা যায় যে 1.5 জি বড় হাতের বি, জি বড় হাতের বি। এখন আসো ওইটার একটু মানুষ বানাই, এটার একটু মানুষ বানাই। আমরা তো স্বাভাবিক সমীকরণ এটা জানি যে বিডব্লিউ সমান সমান এন ডিভাইড বাই টি। তার মানে টি সমান এন ডিভাইড বাই বিডব্লিউ। আচ্ছা এখন একটা দেওয়া এমবিপিএস এককে, একটা দেওয়া জিবিতে। তো তাইলে আমাদের এখন দুইটা একই সাথে আনতে হবে। ঠিক আছে, আসো নিয়ে আসো ট্রাই করি। আমরা ওই যে পেলাম যে এন সমান 1.5 জিবি। দেখো এটার এমবিতে আনি, তাইলে এটার মানে হচ্ছে 1.5 ইন্টু 1 জিবি বলা যায়। যদি বলা যায় তাহলে এইভাবে বলা যায় না, 1.5 ইন্টু 1 জিবি মানে 1024 এমবি। বাইট কিন্তু এখনো সব বাইটে আছে। সেটা যদি বলা যায় তাহলে এখানে বলা যায় না 1.5 ইন্টু 1024 ইন্টু 8, এম আর নিচে বি, ছোট হাতের বি হয়ে গেল। 8 দিয়ে যখনই গুণ হচ্ছে বড় হাতের বি ছোট হাতের বি হয়ে গেল। বুঝতে পারলে কেন? এই যে আমরা পড়লাম না একটু আগেই 1 বাইট সমান 8 বিট, তাই বাইটকে বিটে নিতে হইলে আমরা এখানে 8 দিয়ে গুণ করলাম, সাথে সাথে এমবি হয়ে গেল মেগাবিট, মেগাবাইট থেকে হয়ে গেল মেগাবিট। তাহলে এইটা হচ্ছে আমার এন এর মান। এখানে এমবি আর বিডব্লিউ হচ্ছে এমবিপিএস। তাহলে এইখানে এবার তুমি বসাও এন কত। আচ্ছা এখানে মানটা কত আসে এইটা এখানে মানটা বলো। আমার এখানে ক্যালকুলেটর নাই, এই মানটা কত আসে, এই মানটা কত আসে বলো আমাকে একটু। আছে ক্যালকুলেটর? আচ্ছা আচ্ছা 12288। আচ্ছা আমি তাও একটু হিসাব করে দেখি। 5 ইন্টু 8 ইন্টু 1024। মানে তোমাদের উপর বিশ্বাস করতেছি, এমনটা ভেবো না যে আমাদের সন্দেহ করতেছি কিনা ভাইয়া, ব্যাপারটা তা না। বিশ্বাস করতেছি, তাও নিজে একবার হিসাব করে নাও ভালো। ডিভাইড বাই ব্যান্ডউইথ কত? 1 শুধু 5 এমবিপিএস। তাহলে এই এককটা আমার সেকেন্ডে আসবে। তাহলে 12288 এটাকে 5 দিয়ে ভাগ করলে আমার আসে 2457.6 সেকেন্ড। 2457.6 সেকেন্ড এটাই অ্যান্সার। ঠিক আছে, অনেকে মিনিট সেকেন্ডে আনসার, দরকার নেই, এটাই অ্যান্সার। ঠিক আছে। তোমাদেরকে বিশ্বাস করি, এমনটা ভাবা দরকার যে ভাই এত অবিশ্বাস, এত ট্রাস্ট ইস্যু আমাদের সাথে। না আসলে বিশ্বাস করি। ধরো একটা প্লেনে সেদিন পড়ছিলাম, একটা প্লেনে হঠাৎ করে অ্যানাউন্স করা হলো যে আপনাদের এই প্লেনটা বানিয়েছেন আপনাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা। তো ওই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যেসব প্রফেসররা পড়াইছে, প্রফেসররা সাথে 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 প্লেনতে নেমে গেছে যে ভাই এই প্লেনে ওঠা মানে তো মৃত্যু, নিশ্চিত মৃত্যু। কিন্তু ওই স্টুডেন্ট গুলার স্কুল লাইফের একজন টিচারও ছিলেন, বুড়ো মানুষ, উঠতে আর পারতেছেন না, বসে আছেন প্লেনের মধ্যে। এসে জিজ্ঞাসা করা হলো আপনি কেন পালাচ্ছেন না? ওরাও তো আপনার মতো, ওরাও তো আপনার স্টুডেন্ট। স্যাররা তো পালাই গেল। বলছে আমি পালাবো না, কারণ আমি জানি ইঞ্জিনটা স্টার্ট নিবে না, যেহেতু আমার স্টুডেন্টরা বানিয়েছে। বুঝতেছো তো ট্রাস্ট ইস্যু? আচ্ছা তো এরকম না, আসলে তোমাদের সাথে আমার ট্রাস্ট ইস্যু এরকম না। আচ্ছা তো
যাই হোক আমরা এখানে ২ টা ম্যাথ করলাম। সামনে আরো ম্যাথ থাকবে। এখন আসো ব্যান্ডউইথের প্রকারভেদ। ডেটা ট্রান্সফারের গতির উপর ভিত্তি করে কমিউনিকেশনের গতিকে ৩ ভাগে ভাগ করা হয়। একটার নাম ন্যারো ব্যান্ড, একটার নাম ভয়েস ব্যান্ড, একটার নাম হচ্ছে ব্রডব্যান্ড। হুম? ৩ টা আছে। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। আচ্ছা। তো ন্যারো ব্যান্ড সম্পর্কে ২ টা তথ্য মুখস্থ রাখতে হবে। ব্রডব্যান্ড সম্পর্কে ২ টা তথ্য, আর ভয়েস ব্যান্ড সম্পর্কে ২ টা তথ্য মনে রাখতে হবে। চলো দ্রুত করে মনে রাখি। ন্যারো ব্যান্ড এর গতি হচ্ছে সর্বনিম্ন ৪৫ বিপিএস, সর্বোচ্চ ৩০০ বিপিএস। এটাকে ন্যারো ব্যান্ড বলে। আর এর একটা ফ্রিকোয়েন্সি আছে, সেটা ৩০০ থেকে ৩৪০০ হার্টজ। ঠিক আছে? যেখানেই গতি থাকবে সেখানেই ফ্রিকোয়েন্সি থাকবে। তোমাদের অনেকেরই মনে হইতে পারে যে ভাই এটা আবার কেন? সো তোমরা যারা আর্টস কমার্সে আছো তারা মেনে নাও কথাটা। আর যারা সায়েন্সে আছো তারা একটু খেয়াল করো। আচ্ছা ধরো আমি এখানেই বোঝাই। কিন্তু ফাঁকা আছে। যারা সায়েন্সের আছো তারা একটু ভালো করে দেখো। তোমরা এই জায়গাটা বুঝতে পারবা। তোমরা ইকুয়েশন পড়ছো। এই যে একটু আগে এই সমীকরণটা পড়লে না? হ্যাঁ? আচ্ছা দেখো। আমরা মনে হয় ছোটবেলায় তরঙ্গের সমীকরণে পড়ছিলাম F সমান সমান 1/t। তরঙ্গের সমীকরণে পড়ছিলাম এটা? F সমান 1/t? আচ্ছা। যদি তাই হয় তাহলে এখানে বলা যায় না n into 1/t, এই যে এই জিনিসটাকে দেখা যায়? তাহলে যে এই জিনিসটা বলা যায় না n into f? তাহলে ব্যান্ডউইথ আসলে ফ্রিকোয়েন্সির সাথেও রিলেটেড। তো এটাকেও একটা সমীকরণ হিসাবে মুখস্থ রাখতে পারো। আর এটা তো তোমরা মুখস্থ আছি। দেখো তো আমরা মুখস্থ করছিলাম না এই জিনিস? এই যে f equals to 1/t, এই যে অনেকে বলছে পর্যায়কাল, কারেক্ট? মুখস্থ করছিলাম, পড়ছিলাম। তো এই যে সেখানে BW সমান n into f। স্যার ওটা কি পর্যায়কাল বড় হাতের টি হবে? না। 1/টাইম মিনসই ফ্রিকোয়েন্সি। এই তোমরা হার্টজ এর একক লেখো না? তোমরা কি এটা জানো যে 1 হার্টজ এইটা আসলে 1 সেকেন্ড ইনভার্স 1 এর সমান? সায়েন্সের যারা আছো, 1 হার্টজ আর 1 সেকেন্ড ইনভার্স 1 দুইটা একই জিনিস। তো তুমি এখানে বড় হাতের টি দাও, ছোট হাতের টি দাও, সেম মিন করে। নো প্রবলেম। ওকে? নো প্রবলেম। তো এই জন্য এই দুইটা ডাটা বা ভ্যালু আমাদের মুখস্থ রাখতে হবে। যে গতি হচ্ছে ৪৫ থেকে ৩০০ বিপিএস ন্যারো ব্যান্ডের, আর এটা হচ্ছে ৩০০ থেকে ৩৪০০ হার্টজ এটার ফ্রিকোয়েন্সি। এটাকে অনেক সময় সাব ভয়েস ব্যান্ডও বলা হয়। মনে থাকবে যে এই ন্যারো ব্যান্ডকে অনেক সময় সাব ভয়েস ব্যান্ডও বলা হয় এটাকে। আর এই ন্যারো ব্যান্ডের কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমি যদি এখানে বলি যে এক্সাম্পল বা উদাহরণ হিসাবে কি কি বলা আছে এখানে? ওয়াকি টকি। ঠিক আছে? প্রথম এক্সাম্পল হচ্ছে ওয়াকি টকি। তারপরে আছে হচ্ছে জিগবি। তোমরা হয়তো বা জিগবি এভাবে ব্যবহার করনি, আমিও করিনি। তারপর আছে হচ্ছে ব্লুটুথ, যেটা তোমরা ব্যবহার করছো, আমিও করছি। এরপর আছে হচ্ছে পেজার। পেজার আমিও ব্যবহার করিনি, তুমিও ব্যবহার করনি কোনোদিন। তো বইতে এক্সাম্পল গুলো আছে, আমরা মুখস্থ রাখবো, দ্যাটস ইট। তোমরা এই জিগবি আমিও ব্যবহার করিনি, পেজার আমিও ব্যবহার করিনি, ভাই এটাই সত্যি কথা। ঠিক আছে? ওই পেজার হচ্ছে একটা কমিউনিকেশন ডিভাইস, এতটুকু বলতে পারি। আর জিগবি হইতেছে কমিউনিকেশন টেকনোলজি। যেমন এই যে ব্লুটুথ একটা টেকনোলজি, জিগবি একটা টেকনোলজি। তো জিগবি ইউজ হইতো আগে, এখনো হয়তো অনেক জায়গায় ইউজ হয়। এটা অনেক স্লো স্লো স্পিডের জিনিসপত্র, এই জন্য খুব বেশি ইউজ হয় না, আর সিকিউরিটি ইস্যু আছে। কেমন? আচ্ছা, এরপরে আসো ভয়েস ব্যান্ড। তো ভয়েস ব্যান্ড হচ্ছে ১২০০ থেকে ৯৬০০ বিপিএস, এটা মুখস্থ রাখতে হবে ফার্স্ট অফ অল। আর এর ফ্রিকোয়েন্সি হচ্ছে ২০০ থেকে ৩৬০০ হার্টজ। এটা হচ্ছে ভয়েস ব্যান্ড। ঠিক আছে? এই ভয়েস ব্যান্ড হচ্ছে ধরো টেলিফোনের ক্ষেত্রে ব্যবহার হয়। এই যে ভয়েস, তাই এইটা টেলিফোনের ক্ষেত্রে ব্যবহার হয়। মনে থাকবে? টেলিফোনের ক্ষেত্রে ব্যবহার হয়। এইটা একটা কথা। দেন এটার এক্সাম্পল গুলো আমরা একটু দেখে ফেলি। এখানে তোমরা দেখো যে অনেক এক্সাম্পল অলরেডি দেওয়াই আছে। কিরকম? এই যে কম্পিউটার থেকে প্রিন্টার, প্রিন্টার প্রিন্টার কম্পিউটার থেকে প্রিন্টারে যে যাবে, এটা ভয়েস ব্যান্ডে যায়।
ঠিক আছে? আচ্ছা। তারপর হচ্ছে যে মডেম। তারপরে যে টেলিফোনের কথা তো বললাম। তো এইগুলো হচ্ছে আমাদের ভয়েস ব্যান্ডের এক্সাম্পল। এরপরে, এরপরে আসো। এখানে হচ্ছে যে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডের গতি হচ্ছে 1 Mbps বা থেকে 1 Gbps হইতে পারে। নাও এটা লিখে নাও। যে এখানে ব্রডব্যান্ডে অ্যাকচুয়ালি 1 Mbps থেকে 1 Gbps পর্যন্তও হতে পারে। কেমন? এটা হচ্ছে ব্রডব্যান্ডের গতি। আর ব্রডব্যান্ড আমরা সবচেয়ে বেশি পাই ফাইবার অপটিক কেবল ব্যবহার করে। ঠিক আছে? ফাইবার অপটিক কেবল। হ্যাঁ, আমরা বাসায় যে ওয়াইফাই কানেকশন দিই ওইটার জন্য। এবং এটা হচ্ছে হাই স্পিড ইন্টারনেট সাপোর্ট করে। মনে থাকবে এটার মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট সাপোর্ট করে। সেই জায়গাগুলো আমরা একটু মনে রাখবো। এই ছোট, ছোট তথ্যগুলো আমরা একটু মনে রাখবো। পরেরটায় আসি ওয়াইড ব্যান্ড। এইটা বইতে ওইভাবে হয়তোবা দেওয়া নেই। তো আমি এখানে লিখে রাখছি। এটা হচ্ছে 20 থেকে 7000 হার্টজ পর্যন্ত হয়। আর স্পিড হচ্ছে গ্রেটার দ্যান 1 Gbps। এটা হচ্ছে তার স্পিড। ঠিক আছে? এগুলো সব একেকটা তথ্য ওয়াইড ব্যান্ড সম্পর্কিত। তারপরে ধরো ওয়াইড ব্যান্ডের এক্সাম্পলে কি বলতে পারি? ওয়াইড ব্যান্ডের এক্সাম্পল হচ্ছে এইচডি অডিও। এইচডি অডিও আছে, যেটাকে আমরা ফুল ফর্মে বলি হাই ডেফিনিশন অডিও। ঠিক আছে? তারপরে আছে হচ্ছে 4K ভিডিও। তারপরে আছে হচ্ছে ধরো ভিওআইপি। ভিওআইপির ফুল ফর্ম তোমরা আগেই জানো। এটা হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। কেমন? এইচডি ভিডিওরও পরের ভার্সন হচ্ছে আমাদের 4K ভিডিও। তো এই জিনিসগুলো জাস্ট হচ্ছে আমরা একটু জেনে রাখলাম ওয়াইড ব্যান্ড সম্পর্কে। ওয়াইড ব্যান্ড বই থাকতেও পারে, নাও পারে। এই মুহূর্তে জানা নাই, হয়তো বা নাই। কেমন? স্যার ব্রডব্যান্ডে কি ব্লুটুথ আছে? না, ব্লুটুথ ব্রডব্যান্ডের না। যতদূর আমি জানি ব্লুটুথ ব্রডব্যান্ডের না, ব্লুটুথ আলাদা। স্যার আজকে কি আমরা বিরতি পাবো? না, না বিরতি দিব না আজকে। কেমন হয় বলো তো বিরতি না দিলে? কেমন লাগবে? ওকে? আচ্ছা, ইভেন ধরো ব্রডব্যান্ডের আরেকটা বলি। আমরা যত মাইক্রোওয়েভ কমিউনিকেশন হয় সেটা হচ্ছে ব্রডব্যান্ডের এক্সাম্পল। এটাও লিখে রাখো। ঠিক আছে? মাইক্রোওয়েভ, স্যাটেলাইট কমিউনিকেশন এসব হচ্ছে ব্রডব্যান্ডে হয়। ঠিক আছে? যে স্যাটেলাইট দিয়ে যে যোগাযোগ করো বা টাওয়ার থেকে টাওয়ার যে যোগাযোগ দেখালাম ওগুলো সব মাইক্রোওয়েভ। সব মাইক্রোওয়েভ বা মাইক্রো তরঙ্গ যেটাকে বলে। আচ্ছা, তো যারা যারা ব্রেক চাচ্ছিলে এইটা হইতেছে তাদের জন্য গিফট। এটুকুই আজকে, এটুকুই পড়ানো ছিল। ওকে, এটুকুই পড়ানো ছিল আজকে। ডিএসএল কি ভাই? ডিএসএল একটা মডেমের নাম। তারপরে মডেম কি? মডেম আমরা নেক্সট ক্লাসে পড়াবো ভাইয়া, সমস্যা নেই। ভাই এখন কি কামব্যাক করা সম্ভব? হ্যাঁ, এইচএসসির এখন অনেক সময় আছে ভাই, অবশ্যই কামব্যাক করা সম্ভব। নাথিং টু ওরি। ওকে? আচ্ছা, তারপরে ওরে আল্লাহ! দেখি সাবিহা নওশীন আগেও প্রশ্নটা করতেছিল, প্রশ্নটা অ্যান্সার দেই। যে ভাইয়া টাওয়ার তো প্রকৃতিতে থাকে, তাহলে ফোন থেকে সিগনালে অ্যানালগ সিগন্যাল যাওয়ার কথা তো। হ্যাঁ, ওই তো বললাম। ফোন থেকে অ্যানালগ সিগন্যালই যাবে, সমস্যা নেই। মডেম ওইটা করে দেয়। হ্যাঁ, আমাদের মধ্যে আসলে অনেকগুলা মডেম আছে, আমরা চোখে দেখি না। বাট সেই কাজগুলা করে দেয়। আচ্ছা, তাস তাস তাফসেরুল অনেকক্ষণ যাবত এই কোয়েশ্চেনটা করে আসতেছে। তো ভাইয়া ওই যে বলছে যে আমার শিক্ষা রেকর্ডেড ক্লাস আসছে না, 1670 তে কল দিছিলা, এখনো সলভ হয়নি। আবার কালকে কল দিও, দেখো সলভ হয় কিনা। এটার সলিউশন আমার হাতে নাই। তো এটার জন্য এই যে এখানে কল দিতে হবে, 16780 তে কল দিতে হবে। কেমন? নিচে যাই। ভাই টু ওয়েভ রেডিও কি? টু ওয়েভ রেডিও আমি ইউজ করিনি। বাট যতদূর আমি জানি যে টু ওয়েভ রেডিও তোমার ট্রান্সমিশন আর রিসিভার, মানে ট্রান্সমিটার রিসিভার দুইটা আলাদা ওয়েভে কাজ করে।
নরমালি এটা একই ওয়েভে কাজ হয়। এটা হয়তো ২ টা আলাদা ওয়েভে কাজ করে। দ্যাটস হোয়াই ওইটা হচ্ছে 2 ওয়েভ। তারপরে নিচের দিকে যাই একদম। হুম। স্যার এমসিকিউ নাকি সিকিউ? এমসিকিউ, সিকিউ ২ টাতেই আসে ব্যান্ডউইথ। ওকে? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই ভাইয়া। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাইকে আল্লাহ